আমাদের ক্রিমিনাল লয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডিসকোর্স। এটা নিয়ে অনেক আলোচনা হয় এবং অনেক স্টুডেন্টই এটা নিয়ে কনফিউজিংয়ে থাকেন। তো জেনারেল কনসেপ্ট অফ হোমিসাইড যদি আমরা বলি, এটা মানে বোঝাই হচ্ছে কিলিং অফ অ্যানাদার পারসন। সো এটা ল্যাটিন শব্দ হোমো, তারপর সেখান থেকে হচ্ছে হোমোসিডিয়াম। হোমো মানে তো মানুষ, আর তারপর এটা হোমিসাইডে পরিণত হয়েছে। তো জেনারেল কনসেপ্ট অফ হোমিসাইড মানে বোঝাবে যে কিলিং অফ অ্যানাদার পারসন। ব্ল্যাকস্টোনের সংজ্ঞাটাও আসলে এরকমই, যে কিলিং অফ এনি হিউম্যান ক্রিয়েচার। আর হকিন্স বলছে এ ম্যান বাই আ ম্যান, এই কিলিংটাকে উনি হোমিসাইড বলে ডিফাইন করছে। এখন হোমিসাইডসের টাইপস যদি আমরা বলি, তাহলে এটা মূলত দুই ধরনের, লফুল এবং ক্রিমিনাল। তো লফুল হোমিসাইড আসলে এক্সকিউজেবল এবং জাস্টিসিয়েবল হোমিসাইড, আর ক্রিমিনাল হোমিসাইড দুই টাইপের, কালপেবল হোমিসাইড এবং মার্ডার। অ্যান্ড বেসিকলি আজকে আমরা আসলে এই দুইটা নিয়ে ডিল করব, কালপেবল হোমিসাইড এবং মার্ডার। তো টাইপস অফ কালপেবল হোমিসাইড যদি আমরা আমাদের পেনাল কোড 1860 অনুযায়ী দেখি, তাহলে মেইনলি এটা দুই ধরনের। এটা হচ্ছে কালপেবল হোমিসাইড অ্যামাউন্টিং টু মার্ডার এবং কালপেবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার। সত্যি কথা বলতে গেলে আসলে মার্ডার এবং কালপেবল হোমিসাইডের মধ্যে কোনো পার্থক্য নেই। যেমন ধরেন ফল, এটা হচ্ছে একটা ব্রড ক্যাটাগরি, তাই না? ফল একটা ব্রড ক্যাটাগরি, এর মধ্যে আপেল হলো ওয়ান টাইপ অফ ফল। তো কেউ যদি বলে আপেল এবং ফলের মধ্যে কি কোনো পার্থক্য আছে, তো ব্যাপারটা যেরকম হাস্যকর শোনাবে, তেমনইভাবে কালপেবল হোমিসাইড এবং মার্ডারের মধ্যে পার্থক্য, এটাও আসলে হাস্যকর। কারণ হলো কালপেবল হোমিসাইডের একটা টাইপ হলো মার্ডার, অর্থাৎ কোনো এককে যদি মার্ডার হতে হয় তাকে আসলে আগে কি হতে হবে, তাকে আসলে আগে অবশ্যই কালপেবল হোমিসাইড হতে হবে। অ্যান্ড দেন এই কালপেবল হোমিসাইডের একটা স্পেসিফিক ডিগ্রি অফ ক্রাইম হলো আমাদের এই কালপেবল হোমিসাইড অ্যামাউন্টিং টু মার্ডার, যেটাকে আমরা শর্ট করে বলি হচ্ছে শুধু মার্ডার। আর কালপেবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার যেগুলো, আসলে ওইগুলোকে শুধু আমরা কীভাবে বলি, ওইগুলোকে আমরা বলি হচ্ছে কালপেবল হোমিসাইড। অর্থাৎ আসলে ডিফারেন্সটা বলা উচিত, কালপেবল হোমিসাইড অ্যামাউন্টিং টু মার্ডার এবং কালপেবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার। তো এরপর যে ব্যাপারটা আসছে লিগাল কনসেপ্ট অফ কালপেবল হোমিসাইড, তো আমাদের পেনাল কোডের সেকশন 299 বলছে কালপেবল হোমিসাইডকে তিনটা জিনিস দ্বারা বোঝানো হয়েছে। তো হুয়েভার কজেস কালপেবল হোমিসাইড, এখানে বলতেছে যে উইথ দ্য ইন্টেনশন অফ কজিং ডেথ, মানে একদম আমি আসলে একটা মানুষকে মেরে ফেলবো, আমার এই ইন্টেনশনটাই আছে। 2 নম্বর হলো উইথ দ্য ইন্টেনশন অফ কজিং বডিলি ইনজুরি হুইচ ইজ লাইকলি টু কজ ডেথ, অর্থাৎ আমি একজন মানুষের মাথায় গিয়ে একদম লাঠি দিয়ে বাড়ি মারলাম, রুহার রড দিয়ে অনেকটা বাড়ি মারলাম এরকম। তো আমার আসলে উদ্দেশ্য তাকে মারা না, বাট আমার যে কাজটা, আমি মানে মাথায় যদি কাউকে আঘাত করি, তাহলে এটার একটা রিপারকাশন কী হতে পারে, লোকটা মারা যেতে পারে। তো এখানে এই জিনিসটা বুঝাইতেছে। এরপর বলতেছে উইথ নলেজ দ্যাট সাচ অ্যাক্ট ইজ লাইকলি টু কজ ডেথ, অর্থাৎ আমি যদি রাস্তা দিয়ে 200 কিলোমিটার গতিতে গাড়ি চালাই, আমার হয়তো কাউকে মারার উদ্দেশ্য নাই, কিন্তু এই যে আমার অ্যাক্টটা, এটা কিন্তু একজন মানুষকে কি মারার জন্য এনাফ হতে পারে। সো এই জিনিসটা, এটা উইথ নলেজ সাচ অ্যাক্ট ইজ লাইকলি টু কজ ডেথ, এটা এটার দ্বারা কাভার হবে। এখন এই সেকশন 299-এর তিনটা এক্সপ্লানেশন দেওয়া আছে। একটা হলো যে একটা মানুষ ধরেন সে অলরেডি অসুস্থতায় ভুগতেছে, তো মানে ধরেন তার শ্বাসকষ্টের সমস্যা, এখন আমি যদি তার মুখ চেপে ধরি, তাকে মুখে আঘাত করি, তাহলে এটা কি তার মৃত্যুকে ত্বরান্বিত করতে পারে। তো এটাও মানে একটা ইয়ের মধ্যে পড়বে, ধরে নেওয়া হবে যে সে কি তার ডেথ ঘটাইছে। তারপর হলো ধরেন একটা লোকের ডেথ ঘটানো হয়েছে, কিন্তু মানে হয়তোবা কি হসপিটালে নেওয়ার পরে প্রপার রেমেডি পায় নাই, এই জন্য সে মারা গেছে। যদি প্রপার রেমেডি পাইতো হয়তো বাইচা যেত, কিন্তু না, এটা আসলে এক্সকিউজেবল হবে না। যেহেতু সে ডেথটা ঘটাইছে, হ্যাঁ হয়তো প্রপার মেডিকেল ট্রিটমেন্টের কারণে এটা এড়ানো যেত, কিন্তু তারপরে ওই লোকটা ডেথের জন্য কি লায়াবল হবে। তারপর বলতেছে যে মানে মায়ের ওই পেটের ভিতরে যদি কোনো বাচ্চা থাকে, উমের ভিতরে কোনো বাচ্চা থাকে, ওইটাকে আসলে কি মানে ওইটাকে হোমিসাইড ধরা হবে না। মানে কখন কালপেবল হোমিসাইড ধরা হবে, যদি বাচ্চার কোনো একটা পার্ট যদি কি বের হয়ে আসে। এটা আরও ডিটেলসে আসলে পেনাল কোডের পরবর্তী অংশে আলোচনা করা হয়েছে, ওই মিসক্যারেজ বা ওই টাইপটাতে আর কি। আচ্ছা, এখন আসি এসেনশিয়ালস অফ কালপেবল হোমিসাইড। তো কালপেবল হোমিসাইডের এসেনশিয়ালসগুলো কী কী? তো এসেনশিয়ালসগুলো হলো মূলত তিনটা জিনিস আসলে এখানে। প্রথমত একটা মানুষের মৃত্যু হতে হবে, এবং সেই মৃত্যুটা কোনো একটা কাজের মাধ্যমে হতে হবে, এবং যেই কাজটা মৃত্যু ঘটাবে সেটা অবশ্যই উইথ দ্য ইন্টেনশন অফ কজিং ডেথ, উইথ দ্য ইন্টেনশন অফ সাচ বডিলি ইনজুরি অ্যাজ ইজ লাইক টু কজ ডেথ। যেমন ধরেন মানে ওই যে বললাম মাথায় রড দিয়ে বাড়ি মারা। এরপর হলো উইথ দ্য নলেজ দ্যাট দ্য ডোয়ার ইজ লাইকলি বাই সাচ অ্যান অ্যাক্ট টু কজ ডেথ, ওই যে আমি একটা রাস্তায় 200 কিলোমিটার গতিতে গাড়ি চালাবো, সো এটার রিপারকাশন হতে পারে। ওকে, আচ্ছা, এখন পেনাল কোডে পানিশমেন্ট কি দেওয়া আছে? সো সেকশন 304 অফ দ্য পেনাল কোড
কালপেবল হোমিসাইডের পানিশমেন্ট নিয়ে কথা বলে। তো এটা মূলত দুইটা পার্ট বলে। একটা হচ্ছে কি যে নট অ্যামাউন্টিং টু মার্ডার শ্যাল বি পানিশড উইথ ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, অথবা কি 10 years অর লায়াবল টু ফাইন। আর যদি উইথ দ্য নলেজ, তো এখানে জিনিসটা বলতেছে কি পার্ট টুতে বলতেছে নলেজ, যদি নলেজ হয় তাহলে হচ্ছে শুধু নলেজ থাকে, ইন্টেনশন না। কিন্তু এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, পরবর্তীতে একটা কেস লতে আমরা এটা ডিল করব যে নলেজ এবং ইন্টেনশনের পার্থক্যটা কোথায়। তো যদি ইন্টেনশন থাকে মারার জন্য, তাহলে শাস্তি আসলে হচ্ছে কি 3 টাইপের, ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, 10 years অথবা ফাইন। আর যদি ইন্টেনশন থাকে না, শুধু নলেজ থাকে, ঠিক আছে, আচ্ছা, ডেথ বা বডিলি ইঞ্জুরি, তাহলে কি 10 years অথবা ফাইন অথবা বোথ। এই দুইটা জিনিস পার্থক্য হচ্ছে শাস্তির মধ্যে, যে ইন্টেনশন নিয়ে মারলে মানে লাইক কালপেবল হোমিসাইড হইলেও নট অ্যামাউন্টিং টু মার্ডার, ইন্টেনশন যদি থাকে তাহলে ইমপ্রিজনমেন্ট ফর লাইফ হইতে পারে। কিন্তু যদি ইন্টেনশন না থাকে, শুধু নলেজ থাকে, তাহলে এটা হবে। তো ইন্টেনশন এবং নলেজের বিষয়টা বোঝার জন্য ভিডিওর পরবর্তী অংশটা একটু দেখতে হবে, ওইখানে আমরা একটা কেস সহ এটা ডিসকাস করছি। তো নিবিড় চন্দ্র চৌধুরী ভার্সেস স্টেট 53 DLR এডির এই কেসটাতে বলছে যে দুইজন ভাই আসলে একজন লোককে মানে তার বাবা সহ মারার জন্য তাদেরকে লায়াবল করা হয়েছিল সেকশন 300 দ্বারা, ওকে, ইলাস্ট্রেশন বির আন্ডারে। কিন্তু যে প্রসিকিউশন ওরা আসলে প্রোভাইড করতে পারে নাই মানে কোনো এভিডেন্স যে আসলে মানে যে লোকটাকে মারা হয়েছে গোপাল চন্দ্র, যে আসলে এখানে ভিকটিম ছিল, ওর একটা রোগ ছিল, ও নিজেই শারীরিক দুর্বলতাতে ভুগতেছিল এবং ও আফিম টাফিম খাইতো। কিন্তু কথা হচ্ছে যে মানে ওরা আসলে এটা প্রমাণ করতে পারে নাই যে এই যে আমাদের নিবিড় চন্দ্র চৌধুরী যে আসলে এখানে ক্রিমিনাল, সে এই জিনিসটা জানতো যে গোপাল চন্দ্র চৌধুরী আসলেই আগে থেকেই অসুস্থ ছিল, এই ব্যাপারটা প্রমাণ করতে পারে নাই। সো যেহেতু প্রমাণ করতে পারে নাই, তাহলে আসলে কি এটা মার্ডার প্রুফ করা যায় না, কারণ তাহলে কি তার তো ইন্টেনশন ছিল না কজ ডেথ করার। সো আপিলের ডিভিশন এই জিনিসটাই বলছে যে তাকে আসলে কি ওই পার্ট ওয়ানে দেয় নাই, পার্ট টুতে দিছে। ওই যে একটু আগে বললাম যে তার আসলে নলেজ ছিল, হ্যাঁ, সে যেভাবে আঘাত করছে গোপালচন্দ্রকে, এতে গোপালচন্দ্র মারা যাবে, কিন্তু ওই যে তার তো মারার ইন্টেনশন ছিল না। সো প্রসিকিউশন এটা প্রমাণ করতে পারে নাই। সো এই জন্য তাকে কি কালপেবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার সেকশন 304 এর আন্ডারে শাস্তি দেওয়া হয়েছে, এবং পার্ট টুতে, নট পার্ট ওয়ান। এখন আসি, চলে যাই আমরা জেনারেল কনসেপ্ট অফ মার্ডারে। তো মডার্ন ইংলিশ ওয়ার্ড মার্ডার, তো মার্ডার শব্দটা আসলে এটার ডেফিনেশন মানে যে কোনো মানুষকে একটা মোস্ট সিরিয়াস ফর্ম অফ হোমিসাইড, মেরে ফেলা, যে মানে ডেথ অথবা সিরিয়াস ইনজুরির জন্য ইন্টেনশন থাকে, ঠিক আছে। আচ্ছা, তো এখন লিগ্যাল কনসেপ্ট হচ্ছে আমাদের পেনাল কোডে 300 নাম্বার সেকশনে মার্ডার নিয়ে কথা বলা আছে। তো এখানে বলা হইতেছে যে কালপেবল হোমিসাইড, ওই যে আমরা একটু আগে বললাম যে কালপেবল হোমিসাইড হচ্ছে একটা ব্রড ক্যাটাগরি, এটার একটা পার্ট হচ্ছে মার্ডার। তাহলে কালপেবল হোমিসাইডটাই কখন মার্ডার হয়ে যাবে? যখন ইট ইজ ডান উইথ দ্য ইন্টেনশন অফ কজিং ডেথ, মানে ডেথ ইন্টেনশন, মানে ডেথ কজ করার ইন্টেনশন থাকলে এটা মার্ডার হবে। 2 নম্বর হলো ইফ ইট ইজ ডান with the intention of causing such bodily injury as the offender knows to likely to cause death of the person to whom the harm is accused। ওই যে মানে আমাদের গোপালচন্দ্র কেসে এই কথাটাই বলছিল যে যদি গোপালচন্দ্র আগে থেকেই অসুস্থ, এই ব্যাপারটা যদি অ্যাকিউজ জানতো যে গোপালচন্দ্রকে একটা আঘাত করলেই ও মারা যাবে, তাহলেই কি এটা মার্ডার হয়ে যেত, কালপেবল হোমিসাইড হইতো না। কারণ কিন্তু প্রসিকিউশন এটা প্রুভ করতে পারে নাই যে গোপালচন্দ্র আগে থেকেই অসুস্থ। মানে একটা মানুষ ধরেন 80 বছর বয়স, তার অনেক হার্টে সমস্যা আছে, এখন কেউ যদি তার বুকে অনেক জোরে আঘাত করে, ঠিক আছে, তাহলে কিন্তু কি সে মারা যাবে। কিন্তু জেনারেলি একটা মানুষের বুকে জোরে আঘাত করলে সে মারা যাওয়ার কথা না, কিন্তু সে যদি আগে থেকেই জানে যে হ্যাঁ বুকে আঘাত করা নর্মালি মানুষকে মারবে না, কিন্তু এই মানুষটাকে মারার জন্য বুকে আঘাত করা এনাফ, তখন এটা মার্ডার হয়ে যাবে। ইফ ইট ইজ ডান উইথ দ্য ইন্টেনশন অফ কজিং বডি ইনজুরি টু এনি পারসন অ্যান্ড দ্য বডি ইনজুরি টু বি ইনফ্লিক্টেড ইজ সাফিসিয়েন্ট ইন দ্য অর্ডিনারি কোর্স অফ নেচার। মানে ব্যাপারটা হচ্ছে কি যে আমি চাচ্ছি লোকটাকে মারতে না, কিন্তু আমি যে বডিলি ইনজুরিটা ইনফ্লিক্ট করতেছি এটা অর্ডিনারি কোর্স অফ নেচারে কি মারার জন্য যথেষ্ট, মানে একটা জেনারেলি যে কোনো লোক মারা যাবে। যেমন ধরেন আমি একটা মানে আয়রন রড নিয়ে গিয়ে একটা মানুষের মাথায় উপর জুপড়ি 10 বার আঘাত করলাম জোরে জোরে, তো এটা তো একটা কমন সেন্স। আমি যদি এখন বলি যে না আমি তাকে মারতে চাই নাই, এটা তো আসলে হবে না, কারণ আমার একটাই কি এটা এনাফ অর্ডিনারি কোর্স অফ নেচারে মারার জন্য, সো এটা মার্ডার হয়ে যাবে। ইফ দ্য পারসন কমিটিং দ্য অ্যাক্ট নোজ দ্যাট ইট ইজ সো ইমিডিয়েটলি ডেঞ্জারাস দ্যাট it must in all probability cause death or such bodily injury as is like to cause death and commit such act without any excuse for incurring the risk of causing death। এখন আপনারা অনেক হিন্দি বা পাঞ্জাবি ওয়েডিংয়ে দেখবেন যে ওরা গান সেলিব্রেশন করে, লাইক
করে। এখন একজন লোক যদি আপনার সে একটা বিবাহের বা এরকম একটা মানে অনেক মানুষ আছে এরকম জায়গায় যে সে যদি বলে সে গুলি ছোড়া শুরু করলো ক্ষুধাই মানে কোনো রকম এক্সকিউজ ছাড়া, এখন যদি বলে যে না আমি আসলে ঘরে মারতে চাইনি, আই ওয়াজ গোয়িং টু সেলিব্রেট, তো এটা তো আসলে ভুল কথা। কারণ হচ্ছে যে তার একটা এত ইমিনেন্টলি ডেঞ্জারাস, হ্যাঁ মানলাম তার কাউকে মারার কোনো উদ্দেশ্য নেই, কিন্তু সে যে গান সেলিব্রেটটা করতেছে এতগুলা মানুষের মধ্যে উইদাউট এনি এক্সকিউজ, সো এটা একদম ইমিনেন্টলি ডেঞ্জারাস এবং একটা মানুষ মারা যাবে, এটা খুব কমন একটা ব্যাপার। সো এটা এই 4 নম্বর এক্সপ্লেনেশনের আন্ডারে পড়বে। ওকে, আচ্ছা। এখন মার্ডারের যদি আমরা ইনগ্রেডিয়েন্ট চিন্তা করি, তো এখানে 4টা জিনিস বলতেছে। অ্যাক্ট বাই হুইচ দ্য ডেথ ইজ কজ ইজ ডান উইথ দ্য ইন্টেনশন অফ কজিং ডেথ, উইথ দ্য ইন্টেনশন অফ কজিং সাচ বডিলি ইনজুরি, ওই যে বললাম অফেন্ডার জানে যে এটাতে মারা যাবে। অর্ডিনারি কোর্স অফ নেচারেই মাথায় 10-15 বার আপনি আয়রন রড দিয়ে আঘাত করতেছেন, মারা যাবে। তারপর হচ্ছে যে ওই যে মানে একটা মব, প্রচুর মানুষ আছে 20-25 জন, এখানে আপনি গুলি ছোড়া শুরু করলেন, তো মানুষ তো মারাই যাবে, ইমিনেন্টলি ডেঞ্জারাস এটা। আচ্ছা, এখানে এই আমাদের সেকশন 300-এ আবার 5টা এক্সেপশন দিছে যে এই যে কাজগুলা, এই কাজগুলাও যদি করে কেউ, যে ডেথ কজ করার ইন্টেনশন আছে, ইমিনেন্টলি ডেঞ্জারাস, মানে এই 4টা কাজ মানে মার্ডারের সব ইনগ্রিডিয়েন্ট আছে, তারপরেও তাকে কি মার্ডারের আন্ডারে ফেলা হবে না যদি এই 5টা ক্যাটাগরিতে পড়ে। মানে বোঝা গেছে তো ব্যাপারটা, যে আসলে এটা একটা মার্ডার হয়ে যাওয়ার কথা। কারণ হলো কি, এখানে মার্ডারের যে 4টা ইনগ্রেডিয়েন্ট আছে 4টাই আছে। যেমন ধরেন লাইক হয়তো সে মারতেই চাইছে বা ইমিনেন্টলি ডেঞ্জারাস কোনো কাজ করছে, কিন্তু তারপরেও সে বেঁচে যাবে যদি তার কেসটা এই 5টা এক্সেপশনের আন্ডারে পড়ে। 1 নম্বর হলো যদি তাকে প্রভোকেশন দেওয়া হয়, গ্রিভ অ্যান্ড সাডেন প্রভোকেশন, এবং 2 নম্বর দেখা যায় কি যে সে আসলে সেলফ ডিফেন্স এক্সারসাইজ করতেছিল এবং এটা আসলে এক্সট্রা হয়ে গেছে। এরপরে হলো পাবলিক সার্ভেন্ট, কোনো একজন পাবলিক সার্ভেন্ট উনি ওনার লফুল ডিউটি করতে গিয়ে পাওয়ারটা একটু এক্সিড করে ফেলছে। আর 4 নম্বর হলো সাডেন ফাইট, যে হুট করে কোনো রকম প্রিপারেশন ছাড়া মানে হুট করে একটা সাডেন ফাইট লেগে গেছে এবং তখন ওই যে মানে মার্ডারের যে 4টা ইনগ্রেডিয়েন্ট আছে ওটা যে কোনো একটা হয়ে গেছে সেকশন 300-এর। এবং 5 নম্বর হলো এটা তো বুঝাই যায় যে যদি কেউ কনসেন্ট দেয়, যে না মানে কনসেন্ট সহ হয়, তাহলেও সেটা কি এই 5টা এক্সেপশন পড়বে। তো পানিশমেন্ট ফর মার্ডার সেকশন 302 আপনারা তো জানেন বাংলা সিনেমার সেই বিখ্যাত দণ্ডবিধির, ঠিক আছে, 302 অনুযায়ী মানে প্রত্যেক সিনেমা শেষেই তো এরকম ফাঁসি টাসি হয়ে যেত। আচ্ছা, তো এই জায়গাটাতে আসলে যেটা হবে যে ডেথ অর ইমপ্রিজন ফর লাইফ অ্যান্ড ফাইন, মানে এটার আসলে মানে খুব গ্রেভ শাস্তি আর কি। আচ্ছা, এখন এটার একটা কেস হলো হানসা সিং ভার্সেস স্টেট অফ পাঞ্জাব 1977 সালে, পাঞ্জাবের একটা কেস। তো এখানে হলো যে তার একটা মাইনর বাচ্চার সাথে খুব বাজে একটা কাজ করতেছিল, সোডোমাইজিং করতেছিল। তো সুপ্রিম কোর্ট হেল দ্যাট হ্যাঁ একটা বাবা যখন এটা দেখে তখন এইটা কি তার জন্য গ্রেভ অ্যান্ড সাডেন প্রভোকেশন, এবং এইটা থেকে যখন সে মানে মেরে ফেলছে এই হানসা সিং ওই মানে যে ক্রিমিনাল ছিল তাকে, তো কোর্ট বলছে যে হ্যাঁ এটা একটা লজিক্যাল গ্রাউন্ড, যে তোমার বাচ্চার সাথে আসলে মাইনর বাচ্চার সাথে সোডোমাইজিংয়ের মতো জঘন্য কাজ করতেছিল, সো এটা একটা বাবার জন্য ইটস এনাফ ফর লাইক কনস্টিটিউটিং গ্রেভ অ্যান্ড সাডেন প্রভোকেশন। তো এই জন্য তার শাস্তিটা মার্ডার থেকে কালপেবল হোমিসাইড অ্যামাউন্টিং টু মার্ডার এবং ওই যে নট অ্যামাউন্টিং টু মার্ডারে নিছে এবং পার্ট 2 আন্ডারে দিছে। তার মানে কি যে তাকে হয় 10 বছর দিবে অথবা ফাইন নব্বত দিবে। এখন ইন্টারেস্টিংলি এই কেসে যেটা হয়েছিল, হানসা সিং অলরেডি 7 বছর সাজা খেটে ফেলছিল জেলে। তো আপনারা তো জানেন সিআরপিসি অনুযায়ী যে কেউ যদি যেই টাইমটা অলরেডি জেলে থাকে ওই টাইমটাকে ডিডাক্ট করে দেওয়া হয় শাস্তি থেকে, সো অলরেডি সে আসলে শাস্তি পেয়ে গেছিল। এই হচ্ছে হানসা সিংয়ের কেস, যেখানে আসলে গ্রেভ অ্যান্ড সাডেন প্রভোকেশন আমাদের এই যে 1 নম্বর এক্সেপশন এটা কি মানে কোর্ট অ্যাকসেপ্ট করছিল। ওকে, আচ্ছা। তারপরে আসি কেএম নানাভাতি ভার্সেস স্টেট অফ মহারাষ্ট্র, বিখ্যাত একটা কেস, এবং এই কেস আসলে অনেকেই সিনেমাও দেখছেন হয়তোবা, ওই অক্ষয় কুমারের যে সিনেমা, যেখানে সে নেভি অফিসার থাকে, ঠিক আছে, এবং সে আসলে তার ওয়াইফ প্রেম আহুজার সাথে একটা মানে পরকীয়ায় জড়ায় পড়ে। তো এই যে মানে এরপর সে কি হয়, এই ঘটনা জানার পরে সে মানে 4-5 ঘন্টা কি পার্সোনাল কাজ টাজ করে, ওয়াইফ এবং বাচ্চাদেরকে সিনেমা হলে গিয়ে ড্রপ করে আসে। এরপর সে প্রেম আহুজার বাড়িতে যায় এবং তার যে নেভির রাইফেল আছে সেটা ইউজ করে কি তাকে শ্যুট করে। এখন কোর্ট বলতেছে দেখো ইউ ডিড এভরিথিং পারফেক্টলি, তুমি তোমাদের বাচ্চাদেরকে বউকে সিনেমায় রেখে হলে রেখে আসছো, তুমি এরপর গিয়ে পিস্তল নিছো, সব কাজ করছো, এখন এসে বলতেছে এটা গ্রেভ অ্যান্ড সাডেন প্রভোকেশন না, এটা আসলে গ্রেভ অ্যান্ড সাডেন প্রভোকেশন না। এবং এই কেসে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট করছিল, সেটা হলো যে ইন্ডিয়াতে জুরি সিস্টেম অ্যাবলিশ হয়েছিল। আপনারা ওই যে মানে হলিউড মুভিতে দেখেন যে এখনও কি জুরি সিস্টেম থাকে, 7-8 জন থাকে, ওনারা মিলে একটা করে, এই সিস্টেম ইন্ডিয়াতেও ছিল, কিন্তু এই বায়াস এবং মিডিয়া দ্বারা প্রভাবিত হওয়ার কারণে আসলে জুরি সিস্টেম আমাদের ইন্ডিয়া থেকে অর্থাৎ পুরো সাবকন্টিনেন্ট থেকে অ্যাবলিশ করে দেওয়া হয় এই কেসে। ওকে, আচ্ছা। এবং দুঃখী সিং ভার্সেস স্টেট অফ ইউপি, এই কেসটা হচ্ছে AIR 1955। এই কেসে বলা হয়েছিল যে একটা মানে হচ্ছে আপনার ট্রেনের ভিতরে মানে থিফকে চোরকে চেস করার সময় সে র্যাকলেসলি গুলি করে
ওই ট্রেনের একজন ফায়ারম্যানকে মেরে ফেলে। তো কোর্ট বলছে, দেখো আমি মানতেছি তোমার কোনো ইন্টেনশন ছিল না কিল করার, বাট তুমি তো র্যাশলি এবং উইদাউট ডিউ কেয়ার কি করছো, মানে লাইক ব্যাপারটা পার্সু করছো। তো এইখানে কোর্ট দেখেন এই কেসে একদম ক্লিয়ারলি বলে দিছে যে যদিও কোনো ইন্টেনশন নাই, মানে দেখেন, মানে দুঃখী সিংয়ের তো ইন্টেনশন ছিল না যে ওই রেলওয়ের কর্মচারীকে মারার, ওর তো ইন্টেনশন ছিল কি যে ওই যে থিফটা পালায় যাচ্ছে ওকে চেস করে ধরার, হয়তো পায়ে টায়ে গুলি মারার বা এরকম কিছু, কিন্তু তার এই যে রিস্কি এবং র্যাশ অ্যাকশন এইটার কারণে এটা কালপেবল হোমিসাইডে পড়বে। এবং এই কেসে আসলে বলা হয়েছে যে পাবলিক সার্ভেন্টরা কি তার মানে ওই ফোর্স যদি কেয়ারলেসলি ইউজ করে তারা আসলে কি মানে বেঁচে যাবে না, তাদের এটাও কালপেবল হোমিসাইড হবে। এবং এই কেসেই কোর্ট স্পেশালি ইন্টেনশন এবং নলেজের পার্থক্যটা বলে। ইন্টেনশন মানে হলো আমি একজন মানুষকে মেরে ফেলতে চাইতেছি, এটা হচ্ছে আমার ইন্টেনশন। আর নলেজ মানে হলো যে আমি একটা কাজ করতেছি, যেমন আমি ট্রেনের ভিতর গুলি চালিয়ে দিলাম চলন্ত ট্রেনে, তো এটা তো আমার নলেজ আছে যে না এটাতে যে কোনো একটা মানুষের গায়ে লাগলে মারা যেতে পারে, এটা হচ্ছে নলেজ। এই হলো ইন্টেনশন এবং নলেজের পার্থক্য। সো ডিফারেন্স বিটুইন কালপেবল হোমিসাইড এবং মার্ডার এটা আমরা অনেকটুকু বলে ফেলছি। তো উইথ দ্য হেল্প অফ বিখ্যাত কেস আর ভার্সেস গোবিন্দা, রেস ভার্সেস গোবিন্দা, এই কেসে কি একটা পার্থক্য করা হয়। তো এখানে কি বলা হয় যে আপনার সেকশন 299 কালপেবল হোমিসাইড এবং মার্ডার 300 এটার মধ্যে বলা হয়েছে যে মানে দুইটা সেকশন আলাদা। তারপর হলো একটা সিরিয়াস, এ পারসন কমিটস কালপেবল হোমিসাইড ইফ দ্য অ্যাক্ট বাই হুইচ দ্য ডেথ ইজ কজড ইজ ডান, মানে হলো যে কাজটা হয়ে গেছে। তো মার্ডার হওয়ার জন্য কিছু সার্টেন এক্সেপশনস লাগবে, যে আরও গ্রিপ হারে হতে হবে। মেন্স রিয়া স্বাভাবিকভাবেই কালপেবল হোমিসাইডে কম থাকবে, মার্ডারে এটা বেশি থাকবে। ইন্টেনশন অফ কজিং ডেথ লাগবে, ইন্টেনশন অফ কজিং সাচ বডিলি ইঞ্জুরি, মানে এমন বডিলি ইঞ্জুরি যেটাতে যে কোনো মানুষ মারা যেতে পারে। আর মার্ডারের ক্ষেত্রে এটা স্ট্রং হইতে হবে, মানে যেই পার্সনকে মারতেছি ওর মৃত্যু হবে এটা আমি শিওর, এটা জানার পরে যখন মারবো বডিলি ইঞ্জুরি তখন এটা হয়ে যাবে। তারপর যে কোনো অ্যাক্ট, মানে ধরেন আমি রাস্তা দিয়ে 200 কিলোমিটার গতিতে গাড়ি চালাইতেছি, কোনো মানুষ মরতেও পারে নাও মরতে পারে, কারণ হয়তো দেখা গেল যে রাস্তায় কোনো মানুষই নাই, তো কিন্তু এরপরেও যদি কেউ মারা যায় তাহলে এটা হচ্ছে কালপেবল হোমিসাইড, কিন্তু মানে নট অ্যামাউন্টিং টু মার্ডার, কালপেবল হোমিসাইড। কিন্তু ধরেন আমি জানি যে আজকে এই এলাকাতে মানে ধরেন মানে হচ্ছে কি অনেক মানুষ রাস্তায় নামবে, হয়তো বা সামনে একটা বাজার আছে, ঠিক আছে, আমি গাড়ি চালাতেছি 1 কিলোমিটার পরে এই বাজার, এখন আমি এখানে 200 কিলোমিটার গতিতে চালাইতেছি, তাইলে তো ভাই এটা আসলে কি মার্ডার হয়ে যাবে। কারণ হচ্ছে কি এটা তো একদম ইমিনেন্টলি ডেঞ্জারাস, সামনে যেহেতু বাজার আছে কমন সেন্স বলে যেখানে অনেক মানুষ থাকবে, সো এটা হয়ে যাবে মার্ডার। তো পানিশমেন্ট সাধারণত কালপেবল হোমিসাইডের সেকশন 3 ও 4 দুইটা পার্ট, আমি আবার বলতেছি। প্রথমটা হলো কি, প্রথম পার্ট হলো যে ইন্টেনশন থাকবে, দ্বিতীয় পার্ট হলো শুধু নলেজ থাকবে, ইন্টেনশন থাকবে না। আর আন্ডার সেকশন 302 মার্ডার, সেই বিখ্যাত সেকশন। ওকে, এই হচ্ছে আমাদের কালপেবল হোমিসাইড এবং মার্ডারের মধ্যে পার্থক্য। ওকে, ধন্যবাদ সবাইকে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এরকম আরও লিগ্যাল কোনো টপিকে ভিডিও চাইলে জানাতে পারেন। ধন্যবাদ আপনাদের সবাইকে, থ্যাংক ইউ।